করা, আবার কিছুটা হচ্ছে যে 30% কর বৃদ্ধি করা, বিক্রি কর মানে টপ রেটটাকে বাড়িয়ে দেওয়া, সারচার্জ বাড়িয়ে দেওয়া, তারপরে তামাকজাত পণ্যের উপরে বিবেচনা করা, এই সবগুলোই আসছে। আমরা একটু এইদিকে একটু আলোকপাত করব। একটা জিনিস আমরা দেখেছি যে পৃথিবীর বিভিন্ন দেশে প্রায় সব দেশে আমি বলবো, যখন টাকার প্রয়োজন হয় তারা কিন্তু তামাকটাকে অ্যাটাক করে, এটা করে স্বাভাবিক, এবং এটি নীতিগতভাবে সবাই একটু একমত হয়, ঠিক আছে, এটা ভাইস, লেট দ্য স্মোকার্স পে লিটল মোর অ্যান্ড ইন দ্য এন্ড দে উইল বি বেনিফিটেড। সবার শেষে তারাই এটার সুবিধা পাবে, কারণ তারা হয়তো ধূমপান ছেড়ে দিতে পারে কষ্টে কারণ, এবং সেটা একটা আলটিমেট সলিউশন হবে, যারা ধূমপান বিরোধী তারাও খুশি হয়ে যাবে। তো সেই হিসাবে বাংলাদেশেও এটা আসে, এই আলোচনাটা। কিন্তু দেখা যায় সব সময় যে বিড়ি এবং নিম্ন শ্রেণীর সিগারেটের যারা লবি গ্রুপ, তারা এমন ভাবে একটা সিচুয়েশন ক্রিয়েট করে যে আমাদের 300 এমপির মধ্যে 200-র উপর 250 এনবিআর চেয়ারম্যানকে চিঠি লিখবেন, আই ক্যান টেস্টিফাই, আপনি নিশ্চয়ই চিঠি পেয়েছেন অতীতে চেয়ারম্যান হিসাবে, যে কারণে সরকার এটা বাড়িয়ে আবার পরে পিছিয়ে যায়, এবং যে কারণে আমাদের দেশে বিড়ির মতো একটা ক্ষতিকর জিনিস এখনো চালু আছে, যেটা চালু থাকা উচিত না, এবং যে কারণে আমাদের দেশে নিম্নমানের সিগারেট যেটা হয়, যেটাকে টিয়ার 1 সিগারেট বলা হয়, লো কস্ট সিগারেট, সেটার দাম এখনো 1.5 টাকা পার শলা, যেটা ভারতেও 3.5 টাকা পার শলা। হ্যাঁ, এখন 1.5 টাকা হয়েছে শুনছি আমি, অ্যাকর্ডিং টু মানে মার্কেট হিসাবে, মানে যেটা পপুলার ব্র্যান্ডগুলো 1.5 টাকা, আগে কিছুদিন আগ পর্যন্ত 1 টাকা ছিল। তো এখন কথা হচ্ছে যে আসলে আমরা বা আমাদের নির্বাচিত প্রতিনিধিরা কি জনস্বাস্থ্যের কারণেই কি এই ইকুইটি সব ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু ধূমপানের ক্ষেত্রে বা মদের ক্ষেত্রে বা জুয়ার ক্ষেত্রে তো প্রযোজ্য হওয়ার কথা না। ওনারা কোন নীতি বলে এই জিনিসটাকে সমর্থন করেন? এবং আমার জানা মতে এবছরও 125 জন এমপি অলরেডি সাইন করে পাঠিয়েছেন চিঠি, আরো 100 উপজেলা চেয়ারম্যান এটাকে সাইন করে পাঠিয়েছেন। বাই দ্য টাইম বাজেট ডিসকাশন চলবে, এটা 200-র উপর চলে যাবে এমপিদের সিগনেচার করা চিঠি। এটা নিয়ে আমি একটু আপনাদের কাছ থেকে একটু মতামত শুনতে চাবো, কারণ এখানে অনেকেই আছেন। হ্যাঁ, এমপি সাহেবরা নাই, কিন্তু ওনাদের এই যে পলিসিটা, হ্যাঁ আপনি বলুন। আমরা এটা নিয়ে কাজ করতে গিয়ে গ্রামাঞ্চলে দেখেছি এমপি সাহেবরা, উপজেলা চেয়ারম্যান সাহেবরা কেন এটার পক্ষে কাজ করেন, যে সিগারেট, লো প্রাইস সিগারেট যেগুলো, সেগুলোকে কম রাখতে চান। তারা মনে করে যে ভোটারদেরকে স্যাটিসফাই রাখার সবচেয়ে সহজ পথ হলো এটা, তার কাছে প্রতিদিন যে এই পরিমাণ লোক আসে তাকে কিছু না কিছু এন্টারটেইন করতে হয়। ওয়ান আইটেম হলো চা, রং চা যেটাকে আমরা বলি, নট রাইট চা। অ্যানাদার ওয়ান ইজ এই যে লো প্রাইস সিগারেট, বিড়ি, এবং খুবই স্বল্প দামের যে সিগারেট গুলো। এবং এই জন্য তারা কখনো এটার পক্ষে মানে অবস্থান নিতে চায় না, তারা সবসময় এটার বিরোধিতা করে। আপনি যদি প্রিমিয়াম সেগমেন্টের সিগারেট গুলো দেখেন, সেখানে যদি আপনি দাম বাড়ানো, খুব এখন তো 9 টাকা আছে বেনসনের দাম, সেটা যদি ইভেন 12 টাকাও করেন, গভর্নমেন্টের রেভিনিউ বোধহয় 4-5 হাজার কোটি টাকার বেশি আসবে না, কিন্তু ওখান থেকে কিন্তু ইজিলি আপনি মোর দেন দ্যাট রেভিনিউ কালেকশন করতে পারবেন। জনস্বাস্থ্যের জন্য এত বড় একটা হুমকি সত্য, চিপ প্রাইস সিগারেটের দাম বাড়ানো সম্ভব হচ্ছে না জনপ্রতিনিধিদের কারণেই। এবং এটা হলো তাদের, আমি এমপিদের সাথে কথা বলেছি, উপজেলা চেয়ারম্যানদের সাথে কথা বলেছি, আমরা একটা সার্ভে করতে গিয়ে তারা বলেছে মানুষকে, ভোটারকে এন্টারটেইন করার এর চেয়ে সহজ আর কোনো আইটেম নাই। এ ব্যাপারে আমার একটা মন্তব্য আছে, সেটা হচ্ছে যে একটা তো যে বিষয় উল্লেখ করা হয়েছে যে ভোটারদের স্যাটিসফাই করার জন্য এটা একটা সহজ পন্থা, কিন্তু কিছু ভ্যালিড জাস্টিফিকেশন আছে। সে ভ্যালিড জাস্টিফিকেশনটা হচ্ছে যে একটা তো হলো প্রত্যক্ষভাবে বিড়ি অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রি, তার সাথে সম্পৃক্ত যে এমপ্লয়মেন্ট, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এটার যে র ম্যাটেরিয়াল তামাকের যে কাল্টিভেশন, এখন সেটার জন্য যদি অল্টারনেটিভ মোরলেস ইকুয়ালি প্রফিটেবল ক্রপের যদি ব্যবস্থা না করতে পারি, তাহলে সেখানেও একটা লস অফ ইনকাম ফর রিলেটিভলি পুয়ার হাউসহোল্ডস হবে, এবং ডাইরেক্টলি বিড়ির সাথে যারা সম্পৃক্ত তাদের, বিড়ি ইন্ডাস্ট্রির সাথে, এটা অত্যন্ত লেবার ইন্টেন্সিভ একটা অ্যাক্টিভিটি, এমপ্লয়মেন্ট। তো সেটা সেই কারণে কিন্তু আবার ওই এমপিদের উপর প্রেশার আসে। তো সেই প্রেশারটাকে করতে গেলে আমাদের
যে অল্টারনেটিভ এমপ্লয়মেন্ট ক্রিয়েশনের চিন্তা করতে লাগবে আর কি। ধন্যবাদ। আমি একটু স্ট্যাটিস্টিক্স দেখাতে চাচ্ছি আপনাদেরকে। গত 7 বছরে দেখুন, নিম্ন আয়ের সিগারেটের যেটা সংখ্যা ছিল, মানে মার্কেট শেয়ার ছিল 37%, সেটা বেড়ে হয়েছে 60%। অর্থাৎ সস্তা দিলে পরে কি অবস্থা হয় তার প্রমাণ। এবং আমরা দেখতে পাচ্ছি যে নিম্ন আয়ের সিগারেট দাম বেড়েছে 50 পয়সা, সবচেয়ে কম বৃদ্ধি পেয়েছে সব সিগারেটের মধ্যে। প্রাইসের সাথে যে একটা অ্যাডিকটিভনেসের যে একটা ডাইরেক্ট সম্পর্ক, এই চার্টগুলো থেকে খুব সুন্দরভাবে এটা ফুটে উঠেছে। কিন্তু আমি এটাও জানি যে এনবিআর শতপ্রণোদিত হয়েও কিছু ভালো রিকমেন্ডেশন করে। আমাদের এখানে কি দরকার? আমাদের দরকার হচ্ছে লোয়েস্ট স্ল্যাবটাকে বাড়িয়ে দিতে হবে, ওখানে ট্যাক্সটা বাড়িয়ে দিতে হবে। দরকার হলে লো এবং মিডিয়াম স্ল্যাবকে কম্বাইন করে একটা স্ল্যাব করে দিই, এবং তাতে হবে কি, কোয়ালিটি অফ সিগারেটটা ভালো হবে এবং একটু ভোক্তার সংখ্যা কমে যাবে, রেভিনিউ কমবে না। এই ধরনের একটা পলিসিতে সরকারের যাওয়া উচিত। এবং এখানে পলিটিক্সকে সামনে না এনে আফিং খাইয়ে লোকদের, ভোটারদেরকে বুথ করে রাখার চাইতে তাদেরকে যদি স্বাস্থ্য ভালো রেখে তাদের সমাজ সেবা করতে দিই, আমরা তাদের কার্যক্ষমতা বৃদ্ধি করতে দিই, সেটা ভালো হবে। আমি মনে করি আমাদের এখানে আশিক এখানে আছেন, আমি আশিকের কাছ থেকে একটু শুনে নিই। হি ইজ অলসো পটেনশিয়াল, হি ইজ অলসো পলিটিশিয়ান বাই নেচার, বাট আবার আমাদের সাথে রিসার্চার হিসেবে আছেন পিআরআইতে। তো একটু বলতে পারবে যে কিভাবে। পৃথিবীর কোথাও ডিমেরিট গ্রুপকে সিগারেট ইজ আ ডিমেরিট। আরেকটু একটু সামনে নিয়ে সিগারেট ইজ আ ডিমেরিট এবং এটা এটার উপরে যদি আপনারা ট্যাক্স না করেন তাহলে আর কোনো কিছুর উপরে ট্যাক্স করা যাবে না। সো দিস ইজ আরেকটা মাইক্রোফোন দিয়ে দেন তো ওখানে। Try this one. হ্যালো, আচ্ছা না, সো বিষয়টা ভেরি সিম্পল, যে এটা একটা ডিমেরিট গুড, এটা ডিমান্ড ইনইলাস্টিক, এটার মার্কেট শেয়ার 60%, কিন্তু এখান থেকে আমরা রেভিনিউ পাচ্ছি 40%, এইটার 25%। সো এইটার উপরে দের ইজ আ লট অফ স্কোপ যে আমরা প্রাইস বাড়ালে এখানে দের ইজ আ লট অফ ট্যাক্স টু বি কালেক্টেড। এখন বাংলাদেশের মতো একটা গরিব দেশে যেখানে হেলথ ইস্যুজ এত প্রাইম, আপনি শুধু এইটার ইফেক্টটা শুধু ইসে দেখবেন না, এইটা আমরা বিদেশে অনেক স্টাডি আছে যে দেখা যাচ্ছে সিগারেটের উপরে ট্যাক্স বাড়ালে সরকারের ক্যান্সারের উপরেও খরচ কমে আসে। এটা অনেক দেশে এরকম স্টাডি আছে। সো আপনার এটার অনেক পজিটিভ স্পিল ওভার ইফেক্ট গুলি দেখতে হবে। সো এইটা, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু অ্যান্ড উই মাস্ট নিড পলিটিক্যাল লিডারশিপ অন দিস। অ্যাবসলিউটলি, আমরা মনে করি পলিটিক্যাল লিডারশিপ এবং আমাদের সামাজিক যারা সচেতন ব্যক্তিত্ব, তাদের এই বিষয়ে কথা বলতে হবে, সাংবাদিকদের মহল থেকেও বলতে হবে, যাতে এই জিনিসটা আমরা এই একটা ভিশিয়াস সার্কেলের মধ্যে আছি বের হয়ে আসতে পারি। যারা যে সমস্ত সংগঠন ধূমপান বিরোধী আন্দোলন করে তারা অত্যন্ত নগর কেন্দ্রিক, তাদেরও পারসেপশনগত সংকট আছে। তারা গণমাধ্যমে যখন আসে এবং আমাদের কাছে আসে, তারা বলে যে ধূমপানের উপরে প্রত্যেকটা বাজেটের আগে আসে। কালকেও আমার কাছে ঘুরে গেছে ধূমপান বিরোধীরা, গত 1 মাস ধরে আসছে। তাদেরকে যখন আমরা এই যে লোয়ার সেগমেন্ট সিগারেটের যে কথাটা যখন তাদেরকে বলি, তারা এটা পারসেপশনে নিতে চায় না, নেয়, কিন্তু শেষ পর্যন্ত দিন শেষে প্রিমিয়াম সেগমেন্টে 1 টাকা 2 টাকা বাড়লে দে আর ভেরি হ্যাপি, যে তারা মনে করে তাদের আন্দোলন সফল হয়েছে, ফরেন ফান্ড আসবে, তারা একটা সাকসেস দেখাতে পারবে। মোটামুটি তাদেরও পারসেপশনের মধ্যে প্রবলেম আছে। আমার মনে হয় পলিটিক্যাল লিডারশিপ শুধু একা এখানে ব্লেম করলে চলবে না। আমার মনে হয় আমরা যারা ধূমপান বিরোধী আন্দোলন করি তাদেরও পারসেপশন ঘাটতি রয়ে গেছে পুরো বিষয়টাতে। এবং এই যে শুধু বিড়ির কথা না, এই যে লো প্রাইস 1 টাকার যে ফিল্টার সিগারেট, আপনি দেখবেন একজন রিক্সা পুলার দিন শেষে সে ফিল্টার সিগারেট খাচ্ছে সাদা এবং ফিল্টার সহ, আর বিসিসিআর ভাইস প্রেসিডেন্ট উনি মেনশন করছেন দেখতে কিন্তু পার্থক্য নাই তেমন কিছু, অলমোস্ট সেম। আমি একটা যে ডিমান্ডটা যদি ট্রুলি ইনইলাস্টিক হয়, তাহলে কর বাড়িয়ে দাম বাড়ালে কিন্তু কনজাম্পশন কমবে না, আপনার রেভিনিউ বাড়বে কিন্তু কনজাম্পশন কমবে না। সুতরাং যে এক্সপেক্টেড হেলথ বেনিফিটস
দ্যাট মে নট বি রিয়ালাইজড। আমি একটু বলবো আমাকে এই বিষয়ে দিলে আমি একটু সাপ্লিমেন্ট করব। এই বিষয়ে WHO এর ক্লিয়ার স্টাডি আছে, অনেক স্টাডি আছে, তারা একটা জিনিস দেখিয়েছে, হোয়াট ম্যাটার্স অনলি সেটা হচ্ছে দাম। দাম বাড়লে পরে আলটিমেটলি ইট হার্টস অ্যান্ড আলটিমেটলি রিডিউস কনসাম্পশন। দাম কম রেখে নীতিবাক্য বলে এটা হবে না, এটা সর্বজন স্বীকৃত সত্য। আরেকটা জিনিস আমি একটু বলি যে বাংলাদেশে টোব্যাকোর ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু র টোব্যাকোতে যদি ডিমান্ড কমে যায় এটা কিন্তু আমাদের কোনো ক্ষতির কারণ হবে না, কারণ আমরা কিন্তু এক্সপোর্ট করি। আমাদের এক্সপোর্ট অফ টোব্যাকো এই বছর প্রায় 100 মিলিয়নের কাছাকাছি, এবং আমাদের যদি আরো বেশি এক্সপোর্ট করতে পারি আমাদের ক্ষতি কি আসে যায়, সেটা আমাদের জন্য ভালো হবে। কাজেই ডোমেস্টিক ডিমান্ড কমাতে পারলে আমাদের সব দিক থেকে ভালো। বিদেশিরা কি করে না করুক সেটা নিয়ে আমাদের অর্থনীতি মাথা না ঘামানো চলবে আমি মনে করি। প্লিজ। আচ্ছা, এটা দুটো আপনি শেষে যেটা আনলেন এটা আমার ধারণায় ছিল না, এখন এটা নিয়ে প্রথমে কথা বলি। এই যে বিদেশে যায় আর তারা যে খায়, যদি আপনি একটু ওখানের ভোক্তাদের খবর নেন তাহলে জানবেন যে মধ্যপ্রাচ্যে, সিঙ্গাপুরে এবং যেসব দেশে আমাদের সিগারেট এবং বিড়ি এবং লুঙ্গি যায়, ওটা বাংলাদেশি যে শ্রমিকরা ওখানে কাজ করে ওনরাই কিনেন, ওই দেশি লোকেরা কেনে না। সুতরাং আমরা বিদেশে পাঠিয়ে এখানের লোকদেরকে ওখানে বসেও ক্ষতি করছি। বন্ধ করা দরকার। কথা বলছি সেটা হচ্ছে র টোব্যাকো, যেটা শুধুমাত্র বিদেশি এরা এটা তাৎক্ষণিক আসলো, কিন্তু আমার কমেন্টস ছিল প্রাক্তন উপদেষ্টা ডক্টর মির্জা আজিজ যেটা বললেন যে অনেক লেবার ইন্টেন্সিভ কাজ আছে। আমরা যদি উদাহরণ দেখি, একসময় কিন্তু আমাদের এখানে নীলের চাষ হতো, সেটা উঠে গেছে। আমরা যেটা বলি টেকনোলজির চেঞ্জের সাথে সাথে এক একটা ইন্ডাস্ট্রি চলে যাবে, নতুন আসবে। সুতরাং আমাদের এই এমপ্লয়মেন্ট নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। আর একটি ব্যাপার আমরা কেউ এখনো কেন টাচ করিনি, আমি বুঝি না, হয়তো বা খেয়াল করিনি, এই যে সিগারেটের জন্য ভোটারদের শান্তিতে রাখা যায়, সস্তায় দেওয়া যায়, ব্যাপারটা শুধু এটাই কাজ। কারণ আরো বলেন যে অনেক লোক বাড়ি বাড়িতে বসে তারা এমপ্লয়মেন্ট পায়, এটাও খুব ভালো কথা শোনা যায়। কিন্তু আসলে যদি আমরা সমাজের একটু খেয়াল করি অর্থনীতির দিকে, এই সিগারেট আসলে যারা খায় এবং যারা বানায় ওদের পিছনে এর আসলে উদ্যোক্তা কারা, সিগারেট মানে বিড়ি, এই বিড়ির তৈরি প্রস্তুতকারক কারা, বিড়ির মালিক কারা ফ্যাক্টরির, তারা কিন্তু বাংলাদেশের বড় বড় শিল্পপতি। এবং সেই জন্যই আমরা জানি যে ইলেকশন ফান্ডিং সারা পৃথিবীতেই আছে, বাংলাদেশেও আছে। ইলেকশন ফান্ডিং এ যেদের বিশাল অবদান থাকে না, এবং সে কারণে এমপি মহোদয়রা চিঠি লেখেন না, এ কথা হলফ করে কি বলা যাবে? খুব বড় বড় মালিকেরা হচ্ছে এর কিন্তু মালিক। আমরা একটু সিগারেট থেকে এখন একটু অন্য টপিকে যাই। আমরা জাস্ট খুব সংক্ষেপে একটু শুনতে চাই যে এই যে ওয়েলথ সারচার্জ 10% বা বাড়ির মালিকদের উপর বা উচ্চ হারে কর 30%, ওয়েলথ সারচার্জটা 10% থেকে বৃদ্ধি করে 15% নেওয়া হচ্ছে, এটার মাধ্যমে আমরা কি আমাদের লক্ষ্য অর্জন করতে পারবো? এই বিষয়ে আপনারা কেউ বলবেন? ওয়েলথ সারচার্জ এটি আমাদের দেশে অ্যাকচুয়ালি সম্পদ করটা এর আগে এইভাবে ভাবা হয়নি বা ছিল না আর কি। কিন্তু গত কয়েক বছরে যেটা দেখা যাচ্ছে যে আমাদের সম্পদের যে বৈষম্য তৈরি হচ্ছে মালিকানায় এবং অন্যান্য ক্ষেত্রে, ফলে দেখা যাচ্ছে যে আমরা যেমন সবসময় জানি যে আমাদের ট্যাক্সের যে আওতা বা ক্ষেত্র আসলে অত্যন্ত লিমিটেড বা সীমিত। আমি শুধু প্রশ্ন করতে চাচ্ছি যে যেভাবে প্রয়োগটা করা হচ্ছে ইনকাম ট্যাক্সের রেট বাড়িয়ে, এটা কি প্রয়োগের মাধ্যমে কি আমরা আমাদের অবজেক্টিভ অ্যাচিভ করতে পারবো? সেটা নির্ভর করবে, কারণ আমরা ইনকামকে ট্যাক্স করছি, ওয়েলথকে না আলটিমেটলি, এটা মনে রাখতে হবে। তাহলে কি আমরা মিস টার্গেট করলাম না? আপনি খুব সংক্ষেপে বলেন। না, ওই কথা ওইটাই আর কি, এটা নির্ভর করবে। আমি ওই আগে কিছুক্ষণ আগে কথা বললাম, আসলে আমাদের হোমওয়ার্কের প্রয়োজন আছে। এটা হোমওয়ার্ক করেই করা এবং এটার দক্ষতার উপরে নির্ভর করবে, এবং সেটি করা হয়েছে কিনা এইটা না করেই, প্রস্তুতি না নিয়েই এটা আরোপের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে ওইটাই যে এটা ঘোরার আগেই আমরা লাগাম জুড়ে দিলাম, কিন্তু আমরা জিনিসটাকে আসলে যেখানে মিস টার্গেটেড হচ্ছে, কারণ যে ওয়েলথ হোল্ডার তার ওয়েলথটাকে আমরা টার্গেট করব, তার ইনকামকে না। ইনকামের যদি ইনকাম ট্যাক্সই আছে, তাহলে আমরা কেন ইনকামকে দুইবার ট্যাক্স করছি? ইন দ্য নেম অফ ওয়েলথ ওয়ান্স আর ইন দ্য নেম অফ ইনকাম দ্য ফার্স্ট। তো যাই হোক, আমি মনে করি একটু আমাদের উইমেন এন্টারপ্রাইজদের পক্ষ থেকে, এন্টারপ্রিনিয়রদের পক্ষ থেকে সেলিনার
প্লিজ আপনি যদি কিছু বলতে চান যে কি ধরনের বিষয় বাজেটে থাকা উচিত, বিশেষ করে কর সংক্রান্ত বা কোনো ধরনের ইনসেন্টিভ। ধন্যবাদ আপনাকে। আসলে যেরকম ব্যবসায়ী হিসেবে বা উদ্যোক্তা হিসেবে প্রতিদিনই যেমন নিজেদের আয় ব্যয়ের কথা চিন্তা করি, সেরকম দেশেরও আয় ব্যয়টা অত্যন্ত বেশি প্রয়োজনীয়। এবং আয় ব্যয়ের মধ্যে আমি যেটা সবচেয়ে বেশি মনে করি যে আমরা সবাই কিন্তু স্বপ্ন দেখি বেশি আয় করার জন্য, এবং স্বপ্ন দেখার পরে আয়টা কিন্তু বৃদ্ধি করা যায় বিভিন্ন রকম কৌশল নিয়ে। এখন এই কৌশলটা আমি দক্ষতার সাথে করছি না অদক্ষতার সাথে করছি, সেটা হচ্ছে একটা বড় ব্যাপার। এবং আমাদের বাজেটেও কিন্তু সেটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়, যে সরকার যে একটা বিরাট বাজেট প্রতি বছর করছে এবং সেটার যে ঘাটতি আসছে, এই ঘাটতিটা কেন আসছে? এটা কি অদক্ষতার জন্য, নাকি প্রয়োজনীয় সময় যেই কাজগুলি করার কথা ছিল সেটা আসছে কিনা, এবং মানুষকে কতটুকু উদ্বুদ্ধ করছে? কারণ আমার রাজস্ব যে আমার দেশের জনগণ থেকে যে আয়টা আসে, সেই আয়টা আসার জন্য আমি মানুষকে উদ্বুদ্ধ করছি কিনা এবং মানুষকে আয় করার মতন পরিবেশ সৃষ্টি করে দিচ্ছি কিনা। কারণ দেশে যখন রাজনৈতিক অস্থিরতা থাকবে, দেশে যখন একটা ব্যবসায়ী বা একটা ছোট উদ্যোক্তাও তার ব্যবসা বাণিজ্যের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড পাবে না, তখন কিন্তু সেই উদ্যোক্তা ভালোভাবে তার ব্যবসাটা করতে পারবে না। এবং বড় যে ব্যাপারটা যেটা আসে, যে দেখুন প্রতি বছর একটা কালো টাকাকে সাদা করা হচ্ছে। এখন এই কালো টাকা যারা আয় করছে, সেটা কি ব্যবসায়ী হিসেবে ট্যাক্স